আমিও যুবক, তুমিও যুবক। যুবক সেই যে চলার পথে অন্যায্য বাধা এসে হিমালয় পর্বতের মতো দাঁড়িয়ে যায়। একটু কাছে নিতে। এই হিমালয় পর্বত দেখে ভয় পায় না। সে বলে যে এই পর্বত চুরমার করে আমি আমার লক্ষ্য পানে এগিয়ে যাব। সেই হচ্ছে যুবক। বয়স তার 100 হইলেও কোনো সমস্যা নেই। বয়স মাত্র 22, সামান্য বাধা দেখে পিছনে দৌড়ে যায়, নিজের জায়গায় স্থির থাকতে পারে না। সে হলো আসল বৃদ্ধ। ওই 22 বছর বয়সের কারণে সে যুবক হবে না। আমরা সেই তারুণ্যের বাংলাদেশ চাই ইনশাআল্লাহ। আজকের এই মুহূর্তে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1947 সালে যে ভূখণ্ডটি আমরা পেয়েছিলাম, আজকেও সেটি আমাদের গর্বের বাংলাদেশ। আমি শ্রদ্ধা নিবেদন করছি যে প্রত্যাশা নিয়ে বাংলাদেশ জন্ম নিয়েছিল, যার প্রকৃত যাত্রা শুরু হয়েছিল 1972 সালের 10 জানুয়ারি। বাংলাদেশ আশা করেছিল যে এটি বৈষম্যহীন, ন্যায় এবং ইনসাফের ভিত্তির উপর প্রতিষ্ঠিত একটি এগিয়ে যাওয়া রাষ্ট্র হবে। তারুণ্যকে এখানে সম্মানিত করা হবে, তাদের অ্যাসপিরেশনগুলোকে অ্যাকাউন্টে নিয়ে ফুলফিল করার জন্য জাতিকে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা দায়িত্ব পালন করবেন। কিন্তু না, সে আশা পূরণ হয়নি। সে আশা পূরণ না হওয়ার কারণে বাংলাদেশ বারবার পথ হারিয়েছে। আবার সেই পথ হারা বাংলাদেশকে মূল পথে, মূল ধারায় ফেরত আনার জন্য জাতির গর্বিত বীর সন্তানেরা দফায় দফায় লড়াই করেছে। এই সকল লড়াই এবং সংগ্রামে নেতৃত্ব দিয়েছে যুব সমাজ। তাই যুব সমাজের প্রতি আমার স্যালিউট। দুনিয়ায় যত জায়গায় পরিবর্তন এসেছে, যুব সমাজের হাত ধরে এসেছে। বয়স্করা পাশে থেকে শক্তি জুগিয়েছেন, তারা তাদেরকে পরামর্শ দিয়েছেন। কিন্তু অ্যাকশন যাদের দায়িত্ব ছিল, ময়দানে যারা অ্যাক্টিভিজম করেছে, তারা আসলেই যুব সমাজ। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কঠিন দিনের সহযোদ্ধারা, তাদের বয়স ছিল 8 বছর থেকে শুরু করে 36 বছরের ভিতরে। এই বয়সের লোকগুলাই তার সঙ্গী হয়েছিলেন জীবনের চ্যালেঞ্জ নিয়ে। বিশ্ববাসী তার সুবাদে ইনসাফ ভিত্তিক সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র দেখতে পেয়েছিল। বাংলাদেশের এই প্রত্যাশার অভিযাত্রায় ঘাটে ঘাটে অনেক রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। অনেক যোদ্ধাকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, যাদেরকে আমরা জিন্দা শহীদ বলে থাকি। বিশেষ করে 2009 সালের জানুয়ারি থেকে শুরু করে 2024-এর 5 আগস্ট পর্যন্ত দেশে একটি ফ্যাসিবাদী শাসন জাতির ঘাড়ে চেপে বসেছিল। রাজনৈতিক প্রতিপক্ষ ছিল তার প্রধান টার্গেট, কিন্তু কেউই সেখান থেকে রেহাই পাননি। আমরা দফায় দফায় তার প্রতিবাদ করেছি, প্রতিরোধ করার চেষ্টা করেছি, আন্দোলন করেছি, কিন্তু ফ্যাসিজমের অবসান আমরা ঘটাতে পারিনি। এখানেও যুব সমাজ জুলাইয়ের সূচনায় যে আন্দোলন দানা বেঁধে উঠেছিল একটি ন্যায্য দাবিকে কেন্দ্র করে, কোটা সংস্কারের দাবি, এটাকেও গায়ের জোরে দমানোর চেষ্টা করা হয়েছিল। যুব সমাজ ফুঁসে উঠেছিল, রাত মানে নাই, দিন মানে নাই, গড়ের সাথে কোনো সংযোগ রাখে নাই। আর সেই যুদ্ধে যুব সমাজকে মা বাবা এগিয়ে দিয়ে বলেছিল, যাও, জাতির জন্য তোমাকে উপহার দিয়ে দিলাম। সেই মা বাবাকে জানাই স্যালিউট। আমার যে মা উত্তরার রাস্তায় 10 মাসের সন্তানকে কুলে নিয়ে নেমে এসেছিলেন, সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছিল,
আপনি এই কচি শিশু নিয়ে, অবুঝ শিশু নিয়ে এখানে এসেছেন গুলির মুখে। তিনি বলেছিলেন, সো হোয়াট, কি হয়েছে? সাংবাদিকরা বলেছিল, যদি বুলেট এসে আপনাকে বা এই কচি শিশুকে দুনিয়া থেকে নিয়ে যায় তখন কি হবে? তিনি বলেছিলেন, শহীদের তালিকায় আমার নাম লেখা হবে, আমার সন্তানের নাম লেখা হবে। এই মাকেও স্যালিউট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতের অন্ধকারে 15 তারিখ আমাদের মেয়েদের উপর যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, সেই বীর মেয়েরা ফ্যাসিজমের বিরুদ্ধে সেদিন ফুঁসে উঠেছিল, মাথা নত করে নাই, তাদেরকে স্যালিউট। এরপরে আবু সঈদরা ডানা মেলে বুক পেতে বলেছিল, হয় আমার অধিকার দে, না হয় আমাকে গুলি দে। বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি, গুলি কর। জেনে শুনে সেই গুলিকে ইনভাইট করেছিল। আবু সাইদ, তোমাকেও স্যালুট। মুগ্ধ রাস্তায় নেমেছিল যারা ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করছে, তাদের টুটে মুখে একটু পানি তুলে দেওয়ার জন্য। সেই ইনোসেন্ট ছেলেটা শেষ পর্যন্ত তাকেও লক্ষ্যবস্তুতে পরিণত করা হলো। সেও দুনিয়া থেকে বিদায় নিল। সেও আমাদের লড়াইয়ের গর্বিত অংশীদার। মুগ্ধের মতো সকলকেই আমাদের স্যালুট। রিয়া মেয়েটা তার বাবার হাত ধরে নারায়ণগঞ্জে দাঁড়িয়েছিল বাইরের দৃশ্য দেখার জন্য। রিয়াগুব উপর থেকে ছোড়া, হেলিকপ্টার থেকে ছোড়া বুলেট এসে তাকে এফুড় ওফুড় করে বাপ মা থেকে বিচ্ছিন্ন করে ফেলল। আমরা তার প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। 5 বছরের এক শিশু বাবার হাত ধরে বলেছে, বাবা ওখানে লড়াই হচ্ছে, আমি যাব, ওখানে আমি সংগ্রামের কবিতা পাঠ করব, আমাকে নিয়ে চলো। সংগ্রামের কবিতা পাঠ করতে করতে জালিমের বুলেট এসে তাকেও দুনিয়া থেকে নিয়ে গেছে। যে বাবা তাকে হাত ধরে নিয়ে এসেছিলেন, বাবাকে এবং তার বীর সন্তানকে স্যালুট। এই লড়াইয়ে মূলত নিয়ামক শক্তি ছিল যুবকরা, শুধু ছাত্র না। একেবারে রাস্তার যিনি ক্ষুদ্র ব্যবসা করেন, যাদেরকে আমরা হকার বলি, একজন রিক্সা চালক, ভ্যান চালক, গার্মেন্টসের কর্মী, তারাও শাহাদত বরণ করেছেন। আপনারা জানেন, আমরা প্রত্যেকটি শহীদ পরিবারে যাওয়ার চেষ্টা করেছি। আমাদের হিসাব অনুযায়ী খেটে খাওয়াই মানুষের সংখ্যা যারা জীবন দিয়ে শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে আমাদের গলায় কৃতজ্ঞতার মালা পরিয়ে দিয়ে গেছেন, তাদের অনুপাত হচ্ছে যারা নিহত হয়েছেন তাদের মধ্যে 62%। এরা একজন মানুষ চলে যাওয়া মানে একটা পরিবার পুরোপুরি অন্ধকারে চলে যাওয়া। তারা তাদের পরিবার এবং জীবনের দিকে তাকায়নি, বাংলাদেশের মুক্তির জন্য তারা এগিয়ে এসে জীবন দিয়েছে। বন্ধুরা, তোমাদেরকেও স্যালুট। আল্লাহ তাআলা তোমাদের এই ত্যাগ কবুল করুন। আমরা যেন অকৃতজ্ঞ হয়ে না যাই তোমাদের প্রতি। এই সকলকে আল্লাহ তাআলা শহীদ হিসাবে কবুল করুন। তার শেষ নজরানা পেশ করেছে শরীফ উসমান ইবনে হাদি। তার অপরাধ কি? সে ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে আপোষহীন এক লড়াকু সেনাপতি। আর উত্তাল দিনগুলোতে সে যুব সমাজের সাথে একদম পানির মতো মিশে গিয়েছিল। তার কণ্ঠ অনেককে উজ্জীবিত করেছে। যারা মানুষের অধিকার মানুষের কাছে ফিরে যাক, এটা যারা চায় না, বাংলাদেশ সম্মানের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকুক, এটা যারা বরদাস্ত করতে পারে না, তারাই দুনিয়া থেকে তাকে বিদায় করে দিয়েছে। হ্যাঁ,
হাদিকে বিদায় করে লাভ হয়নি। হাদি বেঁচে থাকলে অবশ্যই এ জাতির জন্য ভালো কিছু করতো, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু হাদি এই বয়সে এইভাবে বিদায় নিয়ে মাথা উঁচু করে আপোষহীন কণ্ঠ মেলে ধরে এখন সে বিশ্ব নেতায় পরিণত হয়েছে। হাদি, তোমার জন্য আমাদের বুক ভরা ভালোবাসা, দোয়া। তোমার মতো আরো হাদি যেন আমাদের মায়েদের গর্ভে বেশি বেশি করে পয়দা হয়, তাহলে বাংলাদেশ পথ হারাবে না ইনশাআল্লাহ। আমরা সেই গর্বিত মা চাই, আর আমরা সেই বীর হাদি চাই। এক হাদি চলে গেছে, আল্লাহ যেন এই দেশে লক্ষ লক্ষ হাদি পয়দা করে দেন। এখন যারা বেঁচে আছে তারা নিজেই যেন দাঁড়িয়ে বলে আমিও হাদি। হাদি, তুমি চলে গেছো, অসুবিধা নাই, তোমার জায়গায় আমি দাঁড়িয়ে গেছি, আমি আছি। তোমরা কি বলতে পারবা এটা? তোমাদেরকে ধন্যবাদ। সম্মানিত বন্ধুগণ, এ বাংলাদেশ, এ লড়াই মূলত কার জন্যে? হ্যাঁ, এটা ঠিক, মানসিকতার দিক থেকে আমিও যুবক, কিন্তু বয়সের দিক থেকে তো একটা জায়গায় চলে এসেছি। এ জীবনে তো অনেক কিছুই এই রাষ্ট্রের, এই জাতির আমরা ভোগ করেছি, কিন্তু তোমাদেরকে রেখে যাব কোথায়? তোমাদের জায়গাটা, তোমাদের পাটাতনটা কি হবে? এটি আমাদের কর্তব্য। এই জায়গাটা তৈরি করে দিতে চাই। তোমাদের জন্য বাংলাদেশ, তোমাদের পছন্দের বাংলাদেশ, তোমাদের জন্য নিরাপদ বাংলাদেশ, তোমাদের জন্য গৌরবের বাংলাদেশ, তোমাদের জন্য ভিক্ষুক মুক্ত বাংলাদেশ। সেই বাংলাদেশটাই আমরা গড়তে চাই তোমাদের সাথে, একসাথে কাজ করে।